অযোগ্য তালিকা প্রকাশ এসএসসির সুপ্রিম নির্দেশ মেনে ওয়েবসাইটে অযোগ্য তালিকা আর অযোগ্য শিক্ষকদের তালিকা দিল কমিশন। অযোগ্য তালিকায় 1804 জনের নাম, অযোগ্য শিক্ষকদের নাম এবং রোল নাম্বার প্রকাশ। নবম, দশম ও একাদশ দ্বাদশের অযোগ্য তালিকা প্রকাশ। অযোগ্যদের অ্যাডমিট বাতিল। নবম, দশম ও একাদশ দ্বাদশে ফর্ম জমা অযোগ্যদের। নবম দশমে 1140 অ্যাডমিট কার্ড বাতিল, একাদশ দ্বাদশে 1020 অ্যাডমিট বাতিল। সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্যদের তালিকা আর অযোগ্যদের অ্যাডমিট বাতিল স্কুল সার্ভিস কমিশনের। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অযোগ্যদের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। এই তালিকা প্রকাশ করতে এসএসসিকে 7 দিন সময় দিয়েছিল দেশের শীর্ষ আদালত। দুদিনের মাথায় শনিবার নিজেদের ওয়েবসাইটে তালিকা প্রকাশ করল এসএসসি। এসএসসির তালিকায় অযোগ্যর সংখ্যা 1804। নাম, রোল নাম্বার সহ তালিকা প্রকাশ করেছে এসএসসি। এই অযোগ্যদের মধ্যে বেশিরভাগই 7 এবং 14 সেপ্টেম্বরের পরীক্ষার জন্য আবেদন করেছিলেন। এসএসসির দেওয়া তথ্য অনুযায়ী এমন আবেদনকারীর সংখ্যা 1140। তাদের সবার অ্যাডমিট কার্ড বাতিল করেছে এসএসসি। অযোগ্যদের কেউ পরীক্ষায় বসতে পারবেন না। এসএসসির দেওয়া তথ্য অনুযায়ী অযোগ্যদের অনেকে একই সঙ্গে নবম, দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক পদের জন্য আবেদন করেছিলেন। নবম, দশমের ক্ষেত্রে এমন আবেদনের সংখ্যা 1140। একাদশ দ্বাদশের ক্ষেত্রে অযোগ্য আবেদনের সংখ্যা 1020। এদের কেউই সেপ্টেম্বরের পরীক্ষায় বসতে পারবেন না। আমরা বলতে পারি যে আমরা মূলানুগ এবং কোর্ট যেরকম বলছেন সেইভাবেই কাজ করছি। এর তারপর রাজনৈতিক তার কি ইমপ্লিকেশন হবে সে বিরোধী দলনেতা বা অন্য যারা বলেছেন, যা কিছু আপনারা যা বলছেন তারা তাদের মতো বলবেন। আমরা কোর্ট যেটা বলেছেন সেটাই আমরা নিশ্চয়ই সেটা শুনব। গত 3রা এপ্রিল এসএসসির 2016 শিক্ষক নিয়োগের প্যানেল বাতিল করে দেশের শীর্ষ আদালত। সম্প্রতি কয়েকজন চাকরি প্রার্থী সুপ্রিম কোর্টে অভিযোগ করেন অযোগ্য চাকরি প্রার্থীরাও সেপ্টেম্বরে হতে চলা পরীক্ষার অ্যাডমিট কার্ড পেয়ে যাচ্ছেন। সুপ্রিম কোর্ট মন্তব্য করে, অযোগ্যরা কোনোভাবেই 7 এবং 14 সেপ্টেম্বরের পরীক্ষায় বসতে পারবেন না। পরীক্ষার উপর কড়া নজর রাখছে আদালত। এসএসসিকে 7 দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে নির্দেশ দেয় দেশের শীর্ষ আদালত। দুদিনের মাথায় ওয়েবসাইটে তালিকা প্রকাশ করল এসএসসি। নিউজ 18 বাংলা। এসএসসির অযোগ্য তালিকায় রয়েছেন বনগাঁর রিতেশ ঘোষের নামও। 2016 সালে যখন পরীক্ষা দিয়েছিলাম তখন আমি একজন ক্যান্ডিডেট। কার সাথে কি চুক্তি হচ্ছে, কার সাথে কি, সেটা আমার জানার কথা নয়। প্রত্যেকটা ধাপ পার করে করে আজ আমরা এখানে এসেছি। আমি অন্য চাকরিও পেয়েছিলাম, সেই চাকরিতে আমি যেতে পারতাম। আজকে এসএসসির ভুলের জন্য আজকে এই অবস্থা হয়েছে। যে এসএসসি এটা কি করে নামটা আমাদের ওইমান ইস্যুর নামটা ওখানে ঢোকালো, প্রশ্নচিহ্ন আমার এখানেই। তার কারণ হচ্ছে আমাদের নামটা ওখানে থাকারই কথা নয়, কারণ কোর্ট আমাদেরকে চিহ্নিতকরণ করেনি টেন্টেড হিসাবে। তাহলে আমাদেরকে ঢুকিয়ে দিল কেন? আর এসএসসির অযোগ্য তালিকায় পশ্চিম মেদিনীপুরের বিপ্লব বিবারের নামও রয়েছে। ফার্স্ট ক্লাস পাওয়া আজকে আমরা অযোগ্য হয়ে গেলাম সমাজের কাছে। এটাই সব থেকে বড় দুর্ভাগ্য যে যোগ্যতার প্রমাণ কিভাবে দেবো জানি না। হয়তো একটা সুযোগ এসেছিল আমাদের কাছে যে পুনরায় আজকে আমাদেরকে যে দাগ দেওয়া হচ্ছে সেই দাগটা মোছার আমরা একটা মানে কর্মযোগ্য পরিকল্পনা নিয়েছিলাম যে পারবো সমাজের কাছে আবার দেখাতে যে আমরা সত্যিকারের যোগ্য। কিন্তু আজকে এসএসসি আবার পুনরায় একটা অযোগ্যতার মতো কাজ করলো। তাহলে টেন্টেড আনটেন্টেড যদি বিভাজন হয়ে থাকে তাহলে টেন্টেডরা বসতে পারবে না, বঞ্চিত, ঠিক আছে, তাহলে আনটেন্টেডরা কি তাদের চাকরি ফিরে পাবে? আর অযোগ্য তালিকায় নাম রয়েছে পূর্ব মেদিনীপুরের ভূগোলের শিক্ষক কমলেশ কাপাটের। তিনি কি বলছেন শোনাবো। আমাদের অ্যাপ্লিকেশন গ্রহণ করেছিল কোর্টের অর্ডারেই এবং আমাদের অ্যাডমিটও ইস্যু হয়েছিল। আজকে কোন মন্ত্র বলে হঠাৎ আমাদেরকে টেন্টেড করে আমাদের মানে অ্যাডমিটটাকে ক্যান্সেল করালো এবং আজকে আবার তালিকায় উঠালো। আমরা আবার কোর্টের কাছে যাব বা কমিশনের সাথেও সাক্ষাতে কথা বলবো, আমরা কারণ দর্শাবো যে কী কারণে আমাদের তালিকায় নাম আসলো। এসএসসির অযোগ্য তালিকায় রাজপুর সোনারপুরের 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কুহেলি ঘোষ। তিনি রাজপুরের একটি স্কুলে শিক্ষকতা করতেন।
2022 সালের ডিসেম্বর মাসে প্রথম একটা তালিকা বেরোয়, সেখানে আমার নাম ছিল। আমি চাকরিটা আমার নিজের যোগ্যতায় পেয়েছি এবং সর্বোপরি আমাকে যেটা সিবিআই লিস্ট দিয়েছিল, সেই সিবিআইকে আমার চ্যালেঞ্জ করা ছিল যে আমার যদি কোনো জায়গায় আমার অসঙ্গতি প্রমাণ করতে পারে সেটা যেন তারা দেখায়। যদি টেন্টেটিভ হই তাহলে আমাকে কেন ফর্ম ফিল আপ করার সুযোগ দেওয়া হলো, আমার অ্যাডমিট কার্ড কেন এলো? আমি হাইকোর্টে আবার নতুনভাবে কেস ফাইল করছি। দেখা যাক, বিচারে আশা করি সঠিক তথ্যটাই উঠে আসবে। আর অযোগ্য তালিকায় পিংলা ব্লকের অঞ্চল সভাপতি অজয় মাঝি। এসএসসি তালিকা প্রকাশের পর তাঁর দাবি, মানুষ সহকর্মী পড়ুয়ারাই তাঁরা যোগ্যতা বিচার করবে। আমি নিজের শিক্ষকতার জীবনে মাপকাঠিতে আমি কোন রকম অযোগ্য নই। আমার চিন্তা ভাবনা বা আমার শিক্ষার অনুযায়ী আমি এটুকু দৃঢ়তার সঙ্গে বলতে পারি, আমি যথোপযুক্ত শিক্ষা প্রদান করেছি, সে জায়গাতে কোনো ঘাটতি নেই। এবার এসএসসি কেন, কিভাবে, কি করছে তার আইনি প্রক্রিয়া আলোচনার জায়গা আছে, এই জায়গাতে আমি আরো বিশেষ কিছু বলছি না। অযোগ্যরা যখন প্রকাশে, তাহলে কেন ফের যোগ্যদের পরীক্ষায় বসতে হবে? প্রশ্ন চাকরিয়ারা চিন্ময় মণ্ডলের। এই তালিকা এতদিন পর দেওয়া হলো, যখন জীবনগুলো নষ্ট হয়ে গেছে এবং যখন একটা পরীক্ষা আসন্ন, আমরা চাইবো এই লিস্টটা নিয়ে গিয়ে রাজ্য সরকারই আবার কোর্টে গিয়ে দাবি করুক যে আমরা সিবিআইকে মান্যতা দিয়ে এই লিস্টটা দিয়ে দিলাম, এরা হচ্ছে দাগী বা অযোগ্য, আর বাকিরা তাহলে যোগ্য। তাহলে বাকিদের চাকরিগুলো কেন চলে যাবে এবং বাকিরা কেন পরীক্ষায় এবার নতুন করে তাদের যোগ্যতার প্রমাণ দেবে? এটাই তো এখন সব থেকে বড় প্রশ্ন। আর আমরা দেখতে পাচ্ছি বিচার ব্যবস্থার কাছেও আমরা সত্যিই খুব আমাদের নিজেরা অসহনীয় হয়ে পড়েছি, যে যেখানে গিয়ে বিচার ব্যবস্থার কাছে সঠিক বিচারটা আমরা পাচ্ছি না। চাকরি ফিরলে তবেই স্বস্তি, মন্তব্য সুমন বিশ্বাসের। আজকের দিনে আমরা কিছুটা স্বস্তি পেলেও আমাদের যোগ্য চাকরি যবে ফিরবে সেদিনই আমরা স্বস্তিতে, আনন্দে আপনাদের সামনে কথা বলতে পারবো। সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্যদের তালিকা প্রকাশ। এসএসসির লিস্ট সামনে আসতেই তৃণমূলে বিজেপির তরজা তুঙ্গে। স্বাধীনতার পরে কোথাও হয়নি, এমনকি ত্রিপুরায় যে বাম সরকারের 10,000 সামথিং প্রাইমারি গেছিল, সেখানেও কিন্তু সরকার তাদের অযোগ্য স্বীকার করেনি। এখানে অন রেকর্ড 1803 জনের চাকরি অবৈধভাবে মমতা ব্যানার্জির সরকার দিয়েছে, স্বীকার করার মধ্য দিয়ে প্রমাণিত হলো এই সরকার, যারা সংবিধানকে সামনে রেখে মন্ত্রগুপ্তের শপথ নিয়েছে, তারা এই ধরনের বেআইনি কাজ করেছে। এটা সম্পূর্ণভাবে কোনো নির্বাচিত সরকার করতে পারে না। সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির আইনজ্ঞ কল্যাণ ব্যানার্জি যে কমিটমেন্ট করেছিলেন সেটা আজকে ফুলফিল করা হয়েছে। যে টেন্টেড বলে যাদের বলা হচ্ছে তাদের তালিকা প্রকাশ করা হয়েছে। সুপ্রিম কোর্ট চেয়েছিলেন। এবার কথাটা হচ্ছে রাজ্য সরকার তথা এসএসসি তাদের কথা রেখেছে এবং আমরা মনে করি সামনের দিনে নির্বিঘ্নে পরবর্তী পর্যায়ে শিক্ষকদের নিয়োগ সুষ্ঠুভাবে হবে, আবার মামলার জালে আটকে যাবে না। কারণ সিপিএম বিজেপি উন্মুখ হয়ে আছে কিভাবে এটাকে আটকানো যায়। স্কুল আছে, শিক্ষকও আছেন, পড়ুয়া মাত্র 2 জন। মেদিনীপুরে ঢুকছে প্রাইমারি স্কুল। স্থানীয়দের অভিযোগ, স্কুলে শিক্ষকরা ঠিকমতো পড়ান না। অনেক পড়ুয়া বাবার নামটাও লিখতে পারে না। তাই 2020 থেকে এই স্কুলে একজন পড়ুয়াও ভর্তি হয়নি। যে ছেলেগুনা 4 পাস করে গেছে সেগুলো আমার দোকানে আসে বাচ্চাগুনা, কিন্তু বাবার নামও লিখতে পারেনি, নিজের নামও লিখতে পারেনি। স্কুলে পড়ুয়া মাত্র 2 জন, তাদের পড়ানোর জন্য রয়েছেন 4 জন শিক্ষক। অভিযোগ, এ স্কুলের অনেক পড়ুয়াই নাকি 4 পাস করলেও বাবার নাম, এমনকি নিজের নামও লিখতে পারে না। তাই ছাত্র ভর্তি তলানিতে। মেদিনীপুর পুরসভার 20 নম্বর ওয়ার্ড নজরগঞ্জ, এখানেই রয়েছে জাগ্রত শিক্ষানিকেতন প্রাথমিক বিদ্যালয়। 1969 থেকে পথ চলা শুরু। 2019 পর্যন্ত এই স্কুলে পড়ুয়ার সংখ্যা ছিল 70। তারপর থেকে একজন পড়ুয়াও ভর্তি হয়নি। তাই ছাত্রের সংখ্যা কমতে কমতে এখন 2 জন। কিন্তু কেন এই হাল? স্থানীয়দের অভিযোগ, এই স্কুলে শিক্ষকরা ঠিকমতো পড়ান না। অনেকেই নাকি মোবাইল ফোনে ব্যস্ত থাকেন। অনেক সময় তারা ক্লাসে থাকেন না। তার ফল ভুগছে পড়ুয়ারা।
অনেকে তাদের নিজেদের নামটাও লিখতে পারে না। এদের পড়াশোনা কম হয়, যে ছেলেগুনা 4 পাস করে গেছে সেগুলো আমার দোকানে আসে বাচ্চাগুনা, কিন্তু বাবার নামও লিখতে পারেনি, নিজের নামও লিখতে পারেনি। 15 বছর দেখছি, আগের ছেলে ছিল, দিনে দিনে কমে যাচ্ছে। দুটো ছেলে এসে দুটো করে রেগুলার বিস্কুট লয়, ঘর চলে যায়। এরাও খেয়ে দিয়ে 8টার সময় চাটা খেয়ে দিয়ে 9টার সময় ঘর চলে যায়। ব্যাস, ঝামেলা শেষ। যেসব ছেলেগুলো এসে তাদেরকে একটা নাম উচ্চারণ বলতে কিছু পাচ্ছে না, লিখতেও পাচ্ছে না, বলতেও পাচ্ছে না। তারপরে বাড়ির লোক পাঠাচ্ছে না, আজ না শিখে তাহলে কি করতে আর বাড়ির লোক পাঠাতে, তারা অন্য স্কুলে দিচ্ছে। মাঠে একটা স্কুল আছে, ছোট বাচ্চাদের স্কুল আছে, ওইখানে দেখছি এখনই ওরা 30-40 জন বাচ্চা আছে। স্কুল কর্তৃপক্ষের দাবি পড়ুয়াদের স্কুলমুখী করতে নানা উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু কাজ হয়নি। আমরা বাচ্চাদের ধরে রাখার জন্য সরকারের এছাড়াও কুড়ি লাঠাই হেনাতানো দিতাম যাতে ইন্টারেস্ট হয়। আর সবচেয়ে একটা অসুবিধা হয়েছে পাশাপাশি দুটো স্কুল। আমরা চাইছি যে স্কুলটা যদি ছাত্র হয় খুবই ভালো, নাহলে স্কুলটাকে ডিসপোজাল করা আমাদেরও তো ভালো লাগে না। প্রাইমারি স্কুলে পড়ুয়া কম, 2 জন ছাত্র, তাই বন্ধ হয়ে গিয়েছে মিড ডে মিল, ফলে সমস্যা আরো বেড়েছে। মেদিনীপুর থেকে শোভন দাস, নিউজ 18 বাংলা।